চলো শুরু করা যাক। তো একদম কন্টিনিউইটি হিসাবে যাচ্ছে। আগে যে দুইটা আমরা জিনিস দেখলাম, ওয়াল্টার কাকা আসছে বেঞ্জামিন গ্রাহামের ফার্মে কাজ করতে। বেঞ্জামিন গ্রাহাম ওয়াল্টার কাকাকে হাতে ধরে সব কিছু শিখাইতেছে যে এইটার মানে এইটা, ওইটার মানে ওইটা। তো এই সিকিউরিটি অ্যানালিসিসে লিমিটেশন কি কি বা সুযোগও কি কি, সেইটা আজকে আমরা জানবো। কি কি লিমিটেশন আছে আর কি কি সুযোগ আছে। চলো শুরু করা যাক। কয়েকটা না কমন, যদি কেউ বাফেটকে ডিপলি পড়ে, এইটা না যে কোডগুলা বাফেটের সামনে আসতেছে সেইটা না, যদি ডিপলি তার অ্যানুয়াল রেটারগুলা পড়ে, তার স্পিচগুলো অ্যানালিসিস করে, তার ইনভেস্টমেন্টের কেস স্টাডিগুলো পড়ে, তাহলে বারবার কোম্পানির থেকেও বড় না, ও বারবার পারচেজিং প্রাইসটা দেখাইছে। মানে এই কোডগুলোর দ্বারা আমরা বুঝি, প্রথম কোড, ফর এ ইনভেস্টার টু হাই পারচেজ প্রাইস ফর এ স্টক অফ এ এক্সেলেন্ট কোম্পানি can undo the effects of subsequent decade of favorable business developments. ওকে, এই কোডটার গুরুত্ব বুঝতে হইলে কেউ, আমার এখানে এখন নাই কারণ এটা একটা পিডিএফ ফাইল, ওই স্ক্রিনশটটা নিয়ে নিই। কেউ মাইক্রোসফটের শেয়ারের প্রাইস সার্চ করিস 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত জিরো রিটার্ন। মাইক্রোসফটের ব্যাপারে কইতে পারবো কারণ মাইক্রোসফট ইন্ডিয়ান কোম্পানি না। তো মাইক্রোসফট সেরা কোম্পানি, আমাদের এক্সেল থেকে শুরু করে কম্পিউটারটাকে ঘরে ঘরে আনছে বিল গেটসের মাইক্রোসফট। কিন্তু 2000 সালে ডটকম বাবলে এত বেশি দাম হয়ে গেছিল, তার ফলস্বরূপ নেক্সট 10 বছর 15 বছর জিরো রিটার্ন। সেকেন্ড জিনিস, সেকেন্ড কোট, আই ক্যান নট টাইম দ্য স্টকস, আই ডোন্ট নো এনিবডি এলস হু ক্যান ডু আইদার, প্রাইসিং ইজ আওয়ার গেম। বারবার প্রাইসের ব্যাপারে বলছে, প্রাইসের ব্যাপারে বলছে। আগের বার বলছিল টু হাই পারচেজ প্রাইস, এই কোটে প্রাইসিং ইজ আওয়ার গেম। Never count on making good sale, having purchase price so attractive that mediocre sale gives you good results. অনেকে মা বাবা আছে যারা, মা বাবা বলা ভুল হবে, অনেকে কাকা জ্যাঠা আছে যারা মানে খুব আজব আজব রেটে জমি কিনছিল। আরে ভাই বন্ধু ভাই, এই তো খুব আজব আজব রেটে জমি কিনছিল। তারা ওই জমিটা নর্মাল দামেও বিক্রি করলে ব্যাপক রেজাল্ট অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসাবে বের করে। জমিটা থাকলো না সেটা আলাদা ব্যাপার। সমরূপভাবে সোনার ক্ষেত্রেও, এখন সোনার দাম বেশি বলে এটা বলতেছি তা না, কিন্তু বেসিক একই। ওকে, এটা উদাহরণের দ্বারা বুঝবো কিভাবে একটা মিডিওকের সেল ও গুড রেজাল্ট আমাদের জেনারেট করতে পারবে। এর মুদ্রা কথা কি, বাফেট বারবার বুঝতে চাইছে প্রাইস 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 প্রাইস। তো কোন প্রাইসে কোনো স্টক বা কোনো বন্ড আন্ডার ভ্যালু, কোন প্রাইসে কোনো সেটা ওভার ভ্যালু, সেটার প্যাটার্ন বুঝবো এই চ্যাপ্টারের দ্বারা। ওকে, বোঝা গেল বেসিক্স কি? চলো দেখা যায়। আর এখন এই প্যাটার্ন বোঝা মানে কি, কেউ মোটা না রোগা না দেখতে কিরকম, যদি কার কোনো হেলথের প্রবলেম না থাকে, তার বডি স্ট্রাকচার দেখে বোঝা যায় তার ইটিং প্যাটার্ন কিরকম। ইটিং প্যাটার্ন যেরকম থাকে সেরকম তার বডি স্ট্রাকচারে পরিণত হয়। ওকে, মোটারে মোটা বলতেছি না, চিকনে চিকন বলতেছি না, অনেকজনের রোগ থাকে কিন্তু ইটিং এর সাথে একটা কোরিলেশন আছে হেলথের, বডির। কে কিরকম বই পড়তেছে সেইটা এফেক্ট করে তার ওয়ার্ল্ড ভিউ কিরকম। আমার একটা বন্ধু আছে খালি পলিটিক্সের ব্যাপার আলোচনা করে, এই পার্টি ওই করলো, ওই পার্টি ও করলো, করবেই কারণ ও জার্নালিস্টদের বই পড়তে থাকে সবসময়। ভালো কথা, খারাপ না, কিন্তু মানে যে যেরকম দুনিয়া। আবার আমার একটা বন্ধু আছে খুব সুন্দর ইংলিশ লিটারেচারের ব্যাপারে আলোচনা করতে পারে, খুব সুন্দর সুন্দর, মানে কথাবার্তা খুব সুন্দর, খুব ভালোভাবে থাকে, খুব ভালো ভালো লিটারেচারে বই পড়ে, তার জন্য তার প্যাটার্নের জন্য দুনিয়ার ভিউ এরকম। ওকে, মানে রিডিং এর সাথে দুনিয়ার ভিউস একটা রিলেশনশিপ আছে, একটা প্যাটার্ন আছে, আমরা বলতে পারি। সেম জিনিস আমরা রাইটিং এ বলতে পারি। অনেকে নিজের কথাবার্তাকে ঠিক মতো এক্সপ্রেস করতে পারে না, ঠিক মতো বলতে পারে না। যাদের রাইটিং এর হ্যাবিট আছে, বুঝবি, যারা লিখিস এই জিনিসটা বুঝবি যে এইটা একটা ক্লিয়ার থিঙ্কিং এ আগায়, বা বোঝা যায় নিজের থটের মধ্যে কি কি ভুল আছে, কি কি মিসিং পয়েন্টটা আছে। ঠিক আছে, আমার ঘর বেশিরভাগ সময় একটু নোংরা থাকে, মা আয়সা বকা দিতে থাকে, হ্যাঁ এত বড় হয়েছি সেইভাবে রুমটুম, আবার পরিষ্কারও করি মাঝে মাঝে। তো তার ক্লিনিং এর বিহেভিয়ার প্যাটার্ন দেখে আমরা বলতে পারবো তার এনভায়রনমেন্টটা কত সুন্দর না কত বাজে। ওকে, 10,000 জায়গায় অ্যাপ্লাই করো, এমন সম্ভবই না যে একটা কোম্পানিতে কাজ পাবা না। 1000 জায়গায় অ্যাপ্লাই করো, সম্ভবই না একটা কোম্পানিতে কাজ পাবা না। 100 200 300 জায়গায় অ্যাপ্লাই করতে থাকো, রিজেক্ট হইতে থাকো, অ্যাপ্লাই করতে থাকো, রিজেক্ট হইতে থাকো, অ্যাপ্লাই করতে থাকো, রিজেক্ট হইতে থাকো, করতে করতে
কোনো একটা প্রথম কাজ আইসা পড়বে, সেই প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে ধীরে ধীরে গ্রো করা যাবে। তো এই কোম্পানিতে অ্যাপ্লাই করার প্যাটার্নের থেকে জব অপরচুনিটি আসতে পারে, ডিপেন্ডিং অন ইন্ডাস্ট্রি, ডিপেন্ডিং অন স্কিল, বুঝলাম। তো দুনিয়ার প্রত্যেক জিনিসের, সেটা থিঙ্কিংয়ের ভিউ হোক, বডি স্ট্রাকচার হোক, রাইটিং হোক, রুম ক্লিনিংয়ের হোক, একটা কোরিলেশন আছে সেই জিনিসটার সাথে, মানে একটা প্যাটার্ন আছে। দুনিয়া সব কিছু প্যাটার্নের উপর নির্ভর করে। প্যাটার্ন ব্রেক করাটাও একটা প্যাটার্ন, এগুলোর ব্যাপারে পরে আলোচনা করব। এখন বিহেভিয়ার প্যাটার্ন থাকে প্রত্যেকটা স্টকের, বন্ডের, অপশনের। সেই বিহেভিয়ার প্যাটার্নের দ্বারা আমরা প্রাইস মুভমেন্টের ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারবো। কি বললাম, জামাই ষষ্ঠীতে মাছের দাম নর্মাল মাছের দাম কয়েকশো গুণ বেশি বাইরে যায়। তো জামাই ষষ্ঠীর বাজার আসলো, তার সাথে মাছের একটা দামের ওঠানামার প্যাটার্ন আছে। এখন রোজার মাস চলতেছে, তো ফলের দাম কেনবা হুট করে বাইরে গেছে খুব বেশি, উদাহরণের শেষ নেই। পূজার সময় লাস্টের দিকে কয়েকটা যখন খুব ভিড় থাকে, কয়েকটা জিনিসের দাম বাড়ায় দেয়। যাই হোক, অপোজিটও ট্রু, মাঝে মাঝে টমেটো 2 টাকা কেজিতে পাওয়া যায় যখন সাপ্লাই বেশি থাকে। যাই হোক, তো একটা প্রাইস মুভমেন্ট আছে। বিহেভিয়ার প্যাটার্ন যখন আমরা সিকিউরিটি মার্কেটে ফলো করব, আমরা প্রাইস মুভমেন্টের ক্যারেক্টারিস্টিক্স পাবো। ওয়াল্টার কাকাকে গ্রাহাম এটাই বুঝাইছে এই চ্যাপ্টারে, যে তুই সিকিউরিটি মার্কেটকে, আমি এই বইটা যখন লেখছে তার 30-35 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে, যে আমি 35-40 বছর ঘাটাঘাটি কইরা কয়েকটা প্রাইস মুভমেন্টের ক্যারেক্টারিস্টিক্স পাইছি, তুই সেটা অবজার্ভ কর। এখন এইটা অবজার্ভ করে কি হবে, আমাদের যেটা সিকিউরিটি মার্কেট, সেটা তো ওই প্রাইস মুভমেন্টের প্যাটার্নটা আমরা বুঝতে পারবো। খুব কাজে দিবে, আমার জীবনে কাজে দিছে, আশা করি অন্যজনদেরও কাজে দিবে। চলো প্রথমে দেখি হাই গ্রেড বন্ডে। হ্যাঁ, ওকে, হাই গ্রেড বন্ড, চলো, বোঝা যাচ্ছে স্ক্রিন। হ্যাঁ, তো হাই গ্রেড বন্ড মানে কি, বা হাই গ্রেড শব্দটার দ্বারাই বুঝি। প্রথমে এইটার কোয়ালিটি খুব ভালো, বিশ্বের সেরা সেরা কোম্পানির ব্যাপারে আমরা ভাবি, অ্যাপেল হোক, ভারতের রিলায়েন্স হোক, আইটিসি হোক, সেরা কোম্পানি, গুগল হোক, মানে অ্যালফাবেট গুগলের পেরেন্ট কোম্পানি, অ্যামাজন হোক, টেসলা হোক, এরা হাই গ্রেড বন্ড, যাদের ডিফল্ট করার চান্স খুব কম, কিন্তু তারাও ডিফল্ট করে দেয়। মানে হয়, একলা কেস হয়, এই কেস স্টাডিগুলোর ব্যাপারে পড়াশোনা করবো, সেই মজা আসবে। যাই হোক, তো ক্যারেক্টারিস্টিক্স কি এই হাই গ্রেড বন্ডের, যে তাদের ডিফল্ট করার চান্স খুব কম। ওকে, এখন মেইন থিং হচ্ছে, মানে মেইন জিনিস হচ্ছিল এই হাই গ্রেড বন্ডের যে ইন্টারেস্ট রেট, বা যে কোনো বন্ডেরই ইন্টারেস্ট রেট। কিন্তু মজার কথা হচ্ছিল, ইন্টারেস্ট রেট ফিউচারে কি হবে কেউ জানে না। মানে মানে অলরেডি যেটা ইন্টারেস্ট রেট মার্কেট শো করতেছে, সেটা পজিটিভ নেগেটিভ নিয়ে ভর্তি। মানে অলরেডি মার্কেট হাজারো রকম জিনিস জানে, কিন্তু ফিউচারে সেই ইন্টারেস্ট রেট কমবে বাড়বে, ওইটা সবকিছু অনুমানের উপর নির্ভর। এখন অনুমান দুইটা ভাবে হইতে পারে, পজিটিভ অনুমান হইতে পারে, নেগেটিভ অনুমান হইতে পারে। তো যারা একটু আননোনে ডিসিশন নিস, বা লাইফে লক্ষ্য করবি, ভাববি একটা হয়ে যাবে আরেকটা, তেমনি ইন্টারেস্ট রেটের ক্ষেত্রেও হয়। এখন সামান্য ইন্টারেস্ট রেট এইদিক ওইদিক হইলে বন্ড প্রাইসে সেই পরিবর্তন হয়। কিভাবে, চল দেখি। এইটা একটা উদাহরণ, একটা টপ বড় কোম্পানি। ওকে, 1900, মানে আমি আমার বইয়ের উদাহরণগুলো ইউজ করলাম, রিয়েল লাইফের এক্সাম্পল না। তোরা এটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিকে দিতে পারিস, বলতে পারিস এরকম 100টা উদাহরণ জমা করতে, কারেন্ট মার্কেটে দেখাই দিবে। তো হাই গ্রেড বন্ড, 1936 সালে ইন্টারেস্ট রেট ছিল 3.10, তখন সেই বন্ডের প্রাইস ছিল 117। একটুখানি ইন্টারেস্ট রেট বাড়ায় দিল, 3.10-এর থেকে 3.26 হয়ে গেল। সঙ্গে সঙ্গে মেন যে বেসিক ক্যাপিটাল, সেটা 117 থেকে 98-তে নামে গেল। আবার 1946-এ 10 বছর পর সেইটার ইন্টারেস্ট রেট 2.48 ছিল, তখন ওই বন্ডটার ভ্যালু ছিল 141। আবার বন্ডটা যখন কমে গেল, 2.86 হইল, তখন তার ভ্যালু গিয়া দাঁড়াইলো 116। তো সামান্য একটু চেঞ্জের ক্ষেত্রে বেসিক অনেক চেঞ্জ হয়ে যায়। মানে আমরা কি বুঝি নর্মাল ব্রেনে, হ্যাঁ নর্মাল যদি আমরা নেই, তাহলে কোনোদিনও আমরা ভাবতে পারি না যে ফিক্সড ডিপোজিট আমাদের নষ্ট হয়ে যাবে, বা ফিক্সড ডিপোজিটের ভ্যালু কমে যাবে। ফিক্সড ডিপোজিটের উপরেই তো ইন্টারেস্ট রেট আসে। কি হবে ওই বেসিক ফিক্সড ডিপোজিটটা যদি নড়াচড়া শুরু করে? মানে অনেক ক্ষেত্রে হয় ব্যাংক ডিফল্ট করে, যাই হোক সেগুলো আলাদা টপিক। এই হাই গ্রেড বন্ডেও একটা, বা পুরো ফাইন্যান্স দুনিয়ায় একটা ভাবে একটা হয়, আর একটা মাঝে মাঝে পজিটিভ জিনিস হয়ে যায়, কল্পনার বাইরের জিনিস হয়ে যায়, মাঝে মাঝে নেগেটিভ জিনিস হয়ে যায়। চলো, হাই গ্রেড বন্ড প্রাইস ডিক্লাইন হোয়েন ইন্টারেস্ট রেট আর আপ। ঠিক আছে, হাই গ্রেড বন্ডের প্রাইস কইমা যায় যখন ইন্টারেস্ট রেট বাড়ে। কেন কইমা যায়? বেসিক,
এখন আমি ওই টাকায় নতুন জায়গায় ইনভেস্ট করতে পারবো। মানে আগে 5% ইন্টারেস্ট রেট ছিল 100 টাকায়, এখন ইন্টারেস্ট রেট 8% হইল, টাকা তো 100ই। ওকে, তো আমি দেখতেছি নতুন সুযোগ আসতেছে, আমি 5 টাকার জায়গায় 8 টাকা কামাই করতে পারবো, তাহলে আমি 5 টাকারটা কেন ধরে রাখবো? তখন আমি হাই গ্রেড বন্ড বেচা শুরু করব। এই যে এখন বেসিক যখন সাপ্লাই বেশি হয়ে যাবে তখন জিনিসের দাম কি হয়, কমে যায়। তো তেমনি হাই গ্রেড বন্ডের প্রাইস তখন ডিক্লাইন হয়ে যায়। আবার যখন ইন্টারেস্ট রেট কমে, মানে তখন হাই গ্রেড বন্ডের প্রাইস বাড়ে। মানে সেম কনসেপ্ট অ্যাপ্লাই হোক, 100 টাকা হাই গ্রেড বন্ড 3 টাকা 5 টাকা ইন্টারেস্ট রেট দিতেছে, এখন ইন্টারেস্ট রেট বাড়ায় মানে কমায় 2 টাকা দিল, এখন 5 টাকার জায়গায় 2 টাকা পাওয়া যাইতেছে। ইন্টারেস্ট রেট ডিক্লাইন, হ্যাঁ 5 টাকার জায়গায় 2 টাকায় পাওয়া যাইতেছে, তাহলে সেইটার ভ্যালু বাড়বে। মানে যদি ওইটা আগেরটা ঠিক হয়, এইটা পরেরটাও ঠিক যাবে। ভ্যালু কেন বাড়বে? কারণ সবাই দেখবে হাই গ্রেড, ঠিক আছে আমিও দেখি আমি কি কইতেছি বুঝতেছি কিনা নিজেও, ইন্টারেস্ট রেট কমে গেল, তাহলে হাই গ্রেড বন্ডের প্রাইস রাইজ হবে কেন? কারণ চলো চলো, হাই ইন্টারেস্ট রেট ডিক্লাইন হইল, তাহলে হাই গ্রেড বন্ড প্রাইস রাইজ করবে, কিন্তু কেন? হ্যাঁ, যদি বন্ড প্রাইস ডিক্লাইনে ইন্টারেস্ট রেট আপ করে, তো ইন্টারেস্ট রেট ডিক্লাইন হয়ে গেল, হ্যাঁ ইন্টারেস্ট রেট কমলো, 10 থেকে 5 গেল, তাহলে আগে 100 টাকা দিয়া 5 টাকা পাই, 10 টাকা পাইতো, এখন সেম 100 টাকা দিয়া 5 টাকা পাবে। তো ইন্টারেস্ট রেটের থাক, যাই হোক, এটা এই পয়েন্টের ব্যাপারে পরে আলোচনা করবো, আমার নিজের গন্ডগোল হচ্ছে। আমি প্রথম দিনই কইছিলাম আমি নিজে শিখতেছি, বাফেটে কয় আমি সবকিছু জানি না, আমাদের গুরুদেব যদি কয় আমি সবকিছু জানি না, আমি কি? ঠিক আছে, তো চলো, প্রাইস অ্যান্টিসিপেটেশন, ঠিক আছে, হোয়াইট ভায়োলেট, ওকে, ঠিক আছে। তো এই প্রাইসের আমরা একটা অ্যান্টিসিপেট করি যে কোন রেঞ্জে যাইতে পারে। এইটা তো না যে 5% ইন্টারেস্ট রেট পরের দিন 15,000 ইন্টারেস্ট রেট হয়ে গেল। হ্যাঁ হয়েছিল, একটা কেসে হয়েছিল, সেটা হচ্ছিল যখন জার্মানি হিটলার দখল করছিল। মানে একটা কেস ছাড়া পৃথিবীতে এইরকম আজব আজব কেস আর হয়নি। একটা স্মল চেঞ্জ হয় ইন্টারেস্ট রেটে, তার ভ্যালু মানে বেসিক প্রিন্সিপালের ভ্যালু প্রচুর পাল্টায় যায়। বোঝা গেল? তো কি কি করা উচিত না আমাদের এই ক্ষেত্রে? ভাই ঠিক আছে, যখন সব থেকে হাইস্ট প্রাইসে কোনো অ্যাসেট যায়, সেটা হাই গ্রেড বন্ড হোক বা যে কোনো জিনিস হোক, তখন আমাদের কেনা উচিত না। কারণ কি? কারণ যখন ওই প্রাইসটা পরিবর্তন হয়ে যাবে, তখন তারা আবার নতুন টার্মে বন্ড রিলিজ করে। কিভাবে? এই যে একটা কোম্পানি, আমেরিকান গ্যাস আর ইলেকট্রিক কোম্পানি, ওকে, 1928 সালে মার্কেট ক্র্যাশ 1929 সালে হয়েছে, প্রাইস ছিল 101, ইল্ড দিত 4.95। 1932 সালে গিয়া এই কোম্পানি প্রাইস পুরা ভাঙ্গা টেঙ্গা পড়ছে, প্রাইস ভাঙ্গা পড়ার ফলে ইল্ডও বাড়ছে, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে। ওকে, তো 8% ইল্ড হয়েছে। এখন যখন এই ইল্ডটা বাইরে গেছে, তখন কোম্পানি ভাবলো যে ভাই এখন আমরা নতুন, মানে আগে যে কন্ট্যাক্ট করছিলাম যে 4.95% দিব, এখন নতুন কন্ট্যাক্টে বন্ডগুলার বের করি, এটাকে কল প্রভিশন বলে। মানে যখন কোম্পানির পক্ষে যায়, পুরানা বন্ডগুলার ভ্যালু অনেকটা কমায় দেয় ইচ্ছা করে নতুন বন্ড ইস্যু কইরা। মানে কোম্পানিগুলো অনেক হারামি রকমের কাজ করে, এইটা একটা প্যাটার্ন হারামি রকমের কাজের। ঠিক আছে, দিস রিফ্লেক্ট ইম্প্যাক্ট অফ আনইউজুয়ালি আনফেভারেবল ইকোনমিক এবং মার্কেট কন্ডিশন অন গুড কোয়ালিটি ইনভেস্টমেন্ট বন্ড। ওকে, যখন ফেভারেবল কন্ডিশন আসছে, ইন্টারেস্ট রেট 3%-এর আন্ডারে হয়েছে, যখন ইন্টারেস্ট রেট 5% হয়েছিল, এই কোম্পানির বন্ডের ভ্যালু 160 টাকা হয়ে গেছিল, কিন্তু তারা পলিটিক্স কইরা সেটাকে 106-এ আনছে। ওকে, মানে বেসিক কি, হেড আমি জিতবো, টেল আসলে তুমি লস করবা, এই প্রকারের ডিল। মানে আরো 100টা উদাহরণ দিব না ধীরে ধীরে। কল প্রভিশন মানে একটা সিম্পল বাংলা ভাষায়, ওর কাছে কন্ট্যাক্ট থাকে, ইন্টারেস্ট রেট যদি ওর ফেভারে আইসে যায় যে এখন আমার বন্ডের ভ্যালু কমে গেছে, তো আমি নতুন বন্ড ইস্যু করে দিই। মানে আগে 100 টাকায় 5 টাকা দিত, কারণ বন্ডের ভ্যালু 50 টাকায় 12 টাকা দেয়, তো ওর বেশি, ঠিক আছে 50 টাকায় ওর 4টা, ঠিক আছে সরি আমার খুব আজকে আটকাচ্ছি, মাঝে মাঝে এরকম হয়। আগে ও 100 টাকায় 5 টাকা দিত, এখন 100 টাকায় ও 3 টাকা দেওয়া লাগতেছে,
ও ভাবলো যে ভাই 3 টাকায় যখন হয়ে যাইতেছে তো আমি পুরানা কন্ট্যাক্টটাকে ক্যান্সেল করি, আমার 2 টাকা করে বাইচে যাবে। এইরকম বন্ড তো 100 টাকা 200 টাকার করে না, কয়েক হাজার কোটি টাকার করে। 100 টাকায় যদি 2 টাকা বাঁচে কতটা ডিফারেন্স করবে ফিউচারে ভাবা যায়। এইটাই হাই গ্রেড বন্ডের উদাহরণ, যেটা বুঝাইতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে যখন আমি 5 নম্বর 10 নম্বর এডিশনে আসবো এই জিনিসগুলো আমার কাছে নর্মাল হয়ে যাবে। প্রথমে অনেক আমার ভুল করা লাগবে, ভুল করতে করতে আমি নিজেও শিখবো, তোদেরও শিখাই দিতে পারবো। এই জিনিসগুলা বেঞ্জামিন গ্রাহাম ওয়াল্টার কাকাকে বলছে। ওকে। বি হাই গ্রেড প্রেফারেড স্টক মানে প্রেফারেড স্টকস মানেটা কি, আর এই হাই গ্রেড মানে কি? প্রেফারেড স্টকস অনেকটাকে এরকম বলা যায়, তার মধ্যে স্টকেরও কোয়ালিটি আছে, বন্ডেরও কোয়ালিটি আছে, মানে বন্ড আর স্টকের মিক্সচার। মানে মানে আমারও বুঝতে কয়েকদিন লেগে গেছে। প্রেফারেড স্টক সিম্পল বাংলা ভাষায় কোম্পানি ডুবে গেল, প্রথমে কাকে দিবে? স্টক হোল্ডারকে টাকা না বন্ড হোল্ডারদের? বন্ড হোল্ডারদের। বন্ড হোল্ডারদের পরে আরেকজনে দাবি করতে পারে যে ভাই সম্পত্তি বেচে আগে আমাকে টাকা দে। সেই আরেকজন যারা দাবি করতে পারে স্টক হোল্ডারের আগে, তাদেরকে প্রেফারেড স্টক বলে, মানে প্রেফারেড স্টক হোল্ডার বলে। মানে এর মধ্যে কিছু কিছু কোয়ালিটি স্টকেরও আছে, এর মধ্যে কিছু কিছু কোয়ালিটি বন্ডেরও আছে। বোঝা গেল? বোঝা গেল। চলো এখন এটা পড়ি। 1946 থেকে 1947 জুলাইয়ে ডিভিডেন্ড অন হাই গেল প্রিফারেড স্টক মেজার বাই স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার ইন্ডেক্স সিম্পল ইন্টারেস্ট রেট বাড়ছিল 1946 থেকে 48। তখন সেই ইন্টারেস্ট রেট সামান্য বাড়াতে প্রিন্সিপাল ভ্যালু 205 থেকে 162 হয়ে গেছিল। ইন্টারেস্ট রেট বাড়লে বন্ড প্রাইসের ভ্যালু কমবে। 20% প্রিন্সিপাল কমে গেছিল বা 6 বছরে ডিভিডেন্ড তার চলে গেছিল। ইন্টারেস্ট রেট বাড়লে বন্ড প্রাইসের ভ্যালু বাড়বে, কমবে কেন? 100 টাকায় ঠিক আছে, আগে 15 টাকা পাইতো, 100 টাকা লাগায়, ইন্টারেস্ট রেট বাইরা 20 টাকা হয়ে গেল। তো সে ভাববে যে ভাই এখন তো 20 টাকা পাওয়া যাইতেছে, তো আগের বন্ডটা আমি বেচে নতুন বন্ডে ঢুকি, তো আমি 20 টাকা করে পাবো। ওকে, তো যখন বেচতে যায় তখন একবারে সবাই বিক্রি করে, একবারে যখন বিক্রি করতে আসে তখন যেমন টমেটোর দাম 2 টাকা হয়ে যায়, তেমনি প্রেফারেড স্টকগুলোর ভ্যালু কমতে থাকে। বোঝা গেল? যেমন উদাহরণ দেই, আদানি, হিডেনবার্গের রিপোর্টে আদানি আসছিল, তখন আদানির বন্ডগুলো প্রচুর পাইকারি হারে ক্র্যাশ করে গেছিল। এতটা ইমুন লেভেলে ক্র্যাশ করে গেছে যে পার ইয়ার 30 to 36% ইন্টারেস্ট রেটে ওই বন্ডের ভ্যালুগুলো পাওয়া যাইতেছিল। ওকে, মানে ওইটা প্রেফারেড স্টক না, কিন্তু উদাহরণে কি এক্সট্রিমলি, এটার ক্যারেক্টারিস্টিক্স কি? এক্সট্রিমলি ডিপেন্ড অন ইন্টারেস্ট রেট, স্মল চেঞ্জ ইন প্রাইস চেঞ্জ দ্য বন্ড ভ্যালু এক্সট্রিমলি। ঠিক আছে, ভালো কথা। কম্পেয়ার টু, ওকে, হ্যাঁ, কিন্তু ওই কয়েকদিনে হিডেনবার্গের রিপোর্ট আসার কয়েকদিনে সঙ্গে সঙ্গে ব্যবসার কোনো চেঞ্জ হয় নাই। তেমনি ইন্টারেস্ট রেট হুট করে পরিবর্তন হয়ে বন্ডের ভ্যালু ভাঙ্গা যাইতে পারে, আবার বাইরেও যাইতে পারে, কিন্তু তার সঙ্গে বিজনেস কন্ডিশনের কোনো লিঙ্ক নেই। অনেক সময় লিঙ্ক আছে, কিন্তু ওই 3 মাসের মধ্যে তো বিজনেস ধ্বংস হয়ে যায় না, না, সেটাই বুঝাইতে চাইছে। ইফ এনি ডাউট অফ ডিভিডেন্ড পেমেন্ট, ও হ্যাঁ, কোনো কারণে ব্যবসা শুরু করছে, কয়েকজনকে বাকি দিছিল, সে বাকি টাকাটা দিতেছে না, বাকি টাকাটা তার কাছে না আসলে তার কামাই হবে না, কারণ তাকে ভরসা করে টাকা দিছিল। তার কামাই না হইলে তার সংসার বউ বাচ্চা চলবে না। এখন তার সংসার বউ বাচ্চা না চললে সে বাচ্চাকে 10 টাকা আইসক্রিমের জন্য কিভাবে দিবে? তেমনি কোনো কোম্পানি কামাই না হইলে ডিভিডেন্ড, যেটা কামাইয়ের একটা অংশ, সেটা দিবে কিভাবে? তো এরকম যদি হুট করে ডাউট আইসা যায় যে এই রেগুলার ডিভিডেন্ড পেমেন্ট করতে পারবে কি না, তখন প্রাইস হিউজ চেঞ্জ হয়। আর সেই হিউজ ফ্লাকচুয়েশন উপরেও যায়, ফ্লাকচুয়েশন নিচেও যায়, একটা অপরচুনিটি ক্রিয়েট হয়। বোঝা গেল ভাই? চলো, আরে কই গেল? ঠিক আছে, একটা ভালো অ্যানালিস্ট তাহলে কি করবে? এত চাপ চুপ, এত হাই গ্রেড বন্ড, প্রেফারেড স্টক, এত কিছু ঝামেলার মধ্যে, তো তাকে এইসব প্যাটার্নগুলো সিকিউরিটি মার্কেটের বোঝা লাগবে। দ্য ওয়ার্ড বিহেভিয়ার প্যাটার্ন, ওকে, যেটা বললাম প্রথমের দিকেই, এইরকম প্রাইসের বহু চেঞ্জ হয়, প্রেফারেড স্টকের ক্ষেত্রে হোক, বন্ডের ক্ষেত্রে হোক। হাই গ্রেড বন্ডটা আমি ঠিক মতো বুঝাইতে পারি নাই, ধীরে ধীরে আমিও শিখবো, তোদেরকেও শিখাবো। চলো, in general term, people accept that market movements are true, but according to Graham, a security analyst's job is to look bot pattern of price fluctuation and recommend accordingly. Which বানাম এখানে ভুল হয়েছে, which stock to buy, which stock to attack. ওকে, এইরকম যেরকম হাই গ্রেড বন্ড খুব একটা উঁচু দামে রেকমেন্ড করা উচিত না, সেই দামটা কি উঁচু কি না, মানে আমরা জেনারেলি ভাবি, ইকোনমিক্সে আমাদের শেখায় ইকুইলিব্রিয়াম হয়ে গেছে, প্রাইস যেটা আছে সেটাই। গ্রাহক বলতেছে না না দাঁড়া, ওই প্রাইসের প্যাটার্নটা দেখ, প্যাটার্নটা কি বলতেছে? প্রাইসটা বেশি রেটে আছে, তাহলে কাস্টমারদের রেকমেন্ড কর এই স্টকটাকে অ্যাভয়েড করতে।
আবার যদি সেটা এক্সট্রিমলি আন্ডার ভ্যালু হয় প্যাটার্ন অনুসারে বা তার ফ্যাক্টস অনুসারে, তাহলে তখন সেটাকে বাই করতে বল। বোঝা গেল? ওকে, আমরা বললাম কোম্পানি লং টার্মের জন্য, ভালো কথা। কোম্পানি গ্রোথ লং টার্মে হচ্ছে খালি সেটা না, যাতে প্রাইস মুভমেন্টও লং টার্মে কাজে করে। অনেক অনেক কোম্পানি আছে, হিন্দুস্তান ইউনিলিভারে তোরা যদি চার্ট দেখিস, সেরা কোম্পানি, সেরার মানে সেরা, কিন্তু 10 বছর 15 বছর জিরো রিটার্ন দিছে। 10 বছর জিরো রিটার্ন দেওয়ার পর 11 কি 12 বছরের পর 10 গুণ হয়েছে। তো কোম্পানি গ্রোথ আসছে, ভনবিটা থেকে শুরু করে এক্সেল বা হাজারো রকমের কোম্পানি তখন অ্যাকোয়ার করছে, কোম্পানি গ্রোথ হয়েছে, কিন্তু 10 বছরে কোনো প্রাইস মুভমেন্ট হয় নাই। আর এগুলা নর্মাল ব্যাপার হয়ে যায়। চলো, উই ডু নট বিলিভ শর্ট রান প্রাইস মুভমেন্ট ডে টু ডে অর মান্থ টু মান্থ ভেরিয়েশন আর ভ্যালিড অর প্রফিটেবল কনসেন্ট। ও স্ক্রিনটা কাইটা আসছে, চলো ধীরে ধীরে ঠিক করবো রে। ওকে, প্রত্যেক দিন কি প্রাইস মুভমেন্ট হচ্ছে সেটাতে এত ফোকাস দেওয়ার নাই, বা মাসে মাসে যে প্রাইস ভেরিয়েশন আছে সেটাতেও ফোকাস দেওয়া উচিত নাই। মেন ফোকাস দেওয়া উচিত বিজনেস সাইকেল কখন চেঞ্জ হচ্ছে, মানে 2020 বিজনেস সাইকেল হইতে পারে, 2008 বিজনেস সাইকেল হইতে পারে, 2000 সালে .com বাবলের বিজনেস সাইকেল হইতে পারে। বিজনেস সাইকেলে ফোকাস রাখতে হয়েছে। এখন এই সাইকেল জিনিসটা খালি মেন বিজনেস সাইকেল বইলাও না, 52 উইক লো, মানে সব থেকে কম রেটে নিজের জীবনের বললে ভুল হবে, কিন্তু যাই হোক, 1 বছরের মধ্যে সব থেকে কম রেটে মাঝে মাঝে কোম্পানিগুলো পাওয়া যায়। সেই 52 উইক লোতেও ওই বিজনেস সাইকেলের শেষের দিকে আইসা পড়ে। এখন দুইটা জিনিস হইতে পারে, শেষের দিকে সারা জীবন চলতে পারে, আবার বাড়তে পারে। ধীরে ধীরে অবজার্ভ করতে করতে কোনটা বাড়বে আর কোনটা কমবে সেই আইডিয়াটাও হয়ে যায়, বুঝলি? তো একটা কম্পোনেন্ট অ্যানালিস্ট কি করবে, কোনটাকে অ্যাভয়েড করা লাগবে, কোনটাকে কেনা লাগবে সেটা জানাবে, বিহেভিয়ার প্যাটার্নগুলো ভালো করে দেখবে। কোম্পানি খালি গ্রোথ দেখবে না, যাতে প্রাইসেরও মুভমেন্ট হয় সেটা দেখবে, ডে টু ডে মান্থ টু মান্থ ভেরিয়েশন দেখবে না, কিন্তু সব থেকে লোতে কোন স্টকগুলো ডেলি হিট করতেছে আর বিজনেস সাইকেলে কোন জায়গায় আমরা আসি সেটা বোঝা লাগবে। আমার 6-7 বছর হয়ে গেল, এখনো অভিজ্ঞতা হয় না বিজনেস সাইকেলে কোন জায়গায় আসি। এইটা হয়তো 10-15 বছরে অভিজ্ঞতা হবে, কিন্তু আমার বাবা বুঝে যায়, মানে আমাদের দোকান আছে, বাবা বুঝে যায় এই সময় এই মাল কোয়া লাগবে, এখন আটকানো লাগবে, হ্যান ত্যান। চলো, সেকেন্ড গ্রেড সিনিয়র সিকিউরিটিস। ওকে, তো প্রেফারেড স্টক আমরা বললাম। এখন সিনিয়র সিকিউরিটিস কিভাবে বুঝাই? ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এখানে উদাহরণগুলো দেখি, উদাহরণের দ্বারাই বুঝবো। 1946 সালে যখন হাই ছিল মার্কেট, তখন 96 টাকা 50 পয়সার মতো শিকাগো মিলউইক পল স্পেসিফিক ইনকাম, ঠিক আছে যাই হোক, একটা শিকাগোতে একটা কোম্পানি ছিল, সেটা 96 টাকা ছিল যখন মার্কেটের প্রাইস হাই ছিল। পরের বছর যখন লো হইলো তখন 49 টাকায় সেম জিনিস পাওয়া যাইতেছিল। নর্দার্ন প্যাসিফিক জেনারেলেও 94 টাকায় ঠিক আছে 95 টাকায় পাওয়া যাইতেছিল, সেইটা লো প্রাইসে অলমোস্ট 60 টাকায় পাওয়া গেল। গ্রাহাম প্রিগেজ, আরে ইয়ার, গ্রাহাম প্রি ওকে, গ্রাহাম কনফিটিবল, ওকে, 1956 সালে, ঠিক আছে 102 টাকা ছিল, সেটা মাত্র 1/3 ভ্যালুতে পাওয়া যাইতেছিল। ওকে, তো এগুলা এক টাইপের বন্ড, যেটার ভ্যালু 102 টাকা মার্কেটের হাই প্রাইসে ছিল, সেটাই 40 টাকায় পাওয়া যাইতেছে। 110 টাকায় 4.5% ইন্টারেস্ট দিত, সেটা 73 টাকায় পাওয়া গেছে। 110 টাকার ভ্যালু 73-এ গেলে অলরেডি ইন্টারেস্ট রেটও বেশি হবে। জেনারেল কেবল 47 টাকায় 3-4 পয়সায় ছিল, সেটা 28 টাকায় পাওয়া গেছে। বোঝা গেছে? ওকে, সেম জিনিস আরেকটা কোম্পানির দ্বারা বুঝি, সেটা হচ্ছিল নর্দার্ন প্যাসিফিক জেনারেল মোটরস। এটা একটা ট্রেন কোম্পানি সম্ভবত, যাই হোক, তো বুঝি 1925 সালে হাই প্রাইস জানি না, কিন্তু লো প্রাইস ছিল 60 টাকার কাছাকাছি। 1927-এ গিয়ে সেটা 73 টাকা হয়ে গেল। মার্কেট ভাঙলো, সেই 73 টাকার জিনিস 46 টাকায়। আবার 1936 সালে মার্কেট বেশি ছিল, সেটা গেল 85 টাকায়। 85 টাকার জিনিস আবার 31 টাকায়। 31 টাকার জিনিস 6 বছরে আবার 3 গুণ, 94 টাকায়। আবার 3 বছরে সেটা অর্ধেক, 56 টাকায়। 56 টাকায় যখন আবার হাই প্রাইসে আসছে 73। তো এই সব সেকেন্ড গ্রেড সিনিয়র সিকিউরিটিসের দ্বারা কয়েকটা আমরা ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারি। ক্যারেক্টারিস্টিক্স কি? এরা হিউজলি ফ্লাকচুয়েট করে, মানে এই চার্টের দ্বারাই আমরা বুঝতে পারি। বা এখানে দেখ, গ্রাহামের ওইটা 39 টাকায় পাওয়া যাইতেছিল, আবার 102 টাকায় পাওয়া যাইতেছিল। এক্সট্রিমলি প্রাইস ফ্লাকচুয়েশন করে হাই আর লো এর দ্বারা। লোতে কিনলে আমরা প্রফিট করতে পারবো, হাইতে কিনলে আমরা টাকা ডুবাইতে পারবো। যদি টাকা ডুবানোর ইচ্ছা থাকে, হাইতে ইনভেস্ট করো, যখন সবাই এক্সাইটেড হয়। বাচ্চা বাচ্চা স্টক মার্কেটের ব্যাপারে বোঝা শুরু করে, সবাই, মানে সবাই মাস্টার হয়ে যায় স্টক মার্কেটে। তো
না সত্যি মানে এত জ্ঞান দেয় না, না পড়া, না বেসিক বুঝে, না পড়ে সরে। যাই হোক, এখানে পইরা শেষ হইতেছে না, তাও এটা বুঝা যায়। তারা টাকা ডুবায় আবার ঢালি দেয় মার্কেটে, আর ফিরে আসে না, ভালো কথা। তো এই প্রাইস ফ্লাকচুয়েশনই অপরচুনিটি ক্রিয়েট করে, বোঝা গেল? তো ইন রাইজিং মার্কেট দিস সিকিউরিটি ট্রেড নিয়ার দেয়ার হাইস্ট পসিবল ভ্যালু লিমিটেড বাই ফিক্সড ইন্টারেস্ট অর ডিভিডেন্ড রেস অর কল প্রভিশন। যখন বুল মার্কেট মানে যখন মার্কেট সেরা ফর্মে যায়, সবাই স্টক মার্কেটে কথা কইতেছে, সবাই কমেডিয়ানরা স্টক মার্কেটের ব্যাপারে জ্ঞান দিতেছে, সবাই ভিডিও বানাচ্ছে, সবাই দেখাইতেছে আমি গাড়ি কিনছি, বাড়ি কিনছি, কি কি সম্পত্তি বানাইছি স্টক মার্কেটের দ্বারা, বন্ধুরা ফোন করতেছে যে ভাই এখন মার্কেটে ঢুকবো। সেই সময় এই সেকেন্ড গ্রেড সিকিউরিটিগুলা হাইস্ট পসিবল ভ্যালুতে বিক্রি হয়। আবার যখন বিয়ার মার্কেট মানে যখন কারো কোনো ইন্টারেস্ট নাই, 50% 60% পোর্টফোলিও ডুবে গেছে, তো সেই সময় খুব অল্প রেটে পাওয়া যায়। যেমন এইটাই দেখ না, 1936 থেকে 46-এ 85 টাকার জিনিস 31 টাকায় পাওয়া যাইতেছে, সেই 31 টাকার জিনিস আবার 94 টাকায় হয়ে যাচ্ছে, বোঝা গেল? এই 31 টাকায়ও মার্কেটে ঢোকা লাগবে, ধীরে ধীরে হ্যাবিট হয়ে যাবে, ভুল করতে করতে, ঠিক করতে করতে। অ্যানালিস্ট, ঠিক আছে, সিকিউরিটি অ্যানালিস্ট মাস্ট বি শর্ট টার্ম ওকে। অ্যানালিস্টের বোঝা লাগবে যে আমরা অপটিমিজমে আছি না পেসিনিজম। ভাগ্যিস এই শব্দটা ওয়ার্ডের উচ্চারণ করতে পারি না, কারণ এটা আমার সবথেকে জঘন্য লাগে। আমরা পেসিমিস্ট দুনিয়ায় আছি না অপটিমিস্ট দুনিয়ায়? সেই হিস্টোরিক্যাল প্রাইস প্যাটার্ন দেখা তারপরে কোনো সেকেন্ড গ্রেড সিকিউরিটি রেকমেন্ড করা উচিত। ওকে, আমি খুব কমে শেয়ারের প্রাইস দেখা, মানে ওর অ্যাসেট দেখা কোম্পানি কিনতে গেছি, দারুণ ইল টিল দিতেছিল, কিন্তু পরে 3 মাসে ওদের রেভিনিউ নাই, প্রফিট নাই, জিরো হয়ে গেছে। তো অনেক সময় যখন এই কম রেটের মধ্যে অনেক মরা কোম্পানি থাকে, সেই জিনিসগুলো আমাদের ঘাটাঘাটনি করে দেখা লাগবে। সেকেন্ড গ্রেড সিনিয়র সিকিউরিটি বোঝা গেছে আশা করি। চলো পরেরটাতে যাই। আসলো আমার প্রিয় কমন স্টকে। ওকে, ইজি আছে, এটা ডি নম্বর হবে, সি নম্বর লিখছি। চলো, প্র্যাকটিক্যালি অল কমন স্টকস আর সাবজেক্ট টু রিকারেন্ট ওয়াইড চেঞ্জেস ইন মার্কেট প্রাইস। যে কোনো শেয়ার প্রাইস লেখা সার্চ কর, দেখবি 52 উইক ওই শেয়ার প্রাইসের নিচে অনেকগুলো জিনিস লেখা থাকে গুগলে, পিই হ্যান ত্যান, সেখানে দেখবি লেখা থাকে 52 উইক লো, 52 উইক হাই। সেখানে প্রচুর প্রাইস ফ্লাকচুয়েশনটা বড়, সেই ফ্লাকচুয়েশনটাই অপরচুনিটি ক্রিয়েট করে, বোঝা গেল? মানে ওইটা পরে পয়েন্টগুলা। ক্যারেক্টারিস্টিক কি কি? ইনভেস্টমেন্ট গেট কমন স্টক কুড সাউন্ডলি পারচেস অল দ্য টাইম উইদাউট রিগ্রেট অফ মার্কেট লেভেল। তো এতক্ষণ বললাম বুল মার্কেটে কেনা উচিত, বিয়ার মার্কেটে কেনা উচিত না, হ্যান ত্যান। গ্রাহাম বলতেছে কয়েকটা ক্যারেক্টারিস্টিক থাকে স্টকের মধ্যে, সব না, কয়েকটা স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট ক্যারেক্টারিস্টিক থাকে, সেগুলা মার্কেটের লেভেল একটু বেশি হইলেও হোল্ড করা উচিত। 2 থেকে 3 বছরের মধ্যে সেটা একটা ভালো রিটার্ন দেয়। পরের পয়েন্টে সেটাই বলছে, দ্য প্রাইস প্লেট প্রুভেড কম্পারেটিভলি হাই ওয়ান, দিস উড বি দ্য অনলি টেম্পোরারি ডিসকমফর্ট অ্যান্ড দ্য লং রেঞ্জ ইনভেস্টার উড ফুলি ভেন্ডিকেটেড হিজ কমিটমেন্ট। এটা আমি দেখছি, সামান্য একটুখানি বেশি পেমেন্ট করলেও লং টার্মে ওগুলা ভালো রিটার্ন দেয়। মানে আমি ইনভেস্টমেন্ট করলাম, 25% ডুবে না মানে ফ্লাকচুয়েশন হইলো, ধীরে ধীরে ওইটা ভালো রিটার্ন দিয়ে দেয় যদি ওর মধ্যে ওই ইনভেস্টমেন্ট ক্যারেক্টারিস্টিক থাকে। এই প্রাইসের ফ্যাক্টরটা দেখি, এই কোম্পানি পি মানে প্রাইমারি কোম্পানি, হ্যাঁ, আর এস মানে সেকেন্ডারি। চলো, যখন 1937-এ হাই ছিল, তখন এই আমেরিকা ক্যান মানে এই কোম্পানিগুলো, আমার পুরো নাম লিখি নেই কিন্তু বোঝানোর জন্য, ঠিক আছে, এই কোম্পানিগুলো বাইচাও আছে কিনা কে জানে, 1937 সালে ঘটনা। ও, আমি কারেন্ট এক্সাম্পল কেন ইউজ করি না, কারণ আমি চাই না সেবির থেকে আমাকে নোটিশ পাঠাও যে তুই স্টক রেকমেন্ড করতেছিস, আমার কোনো শখ নাই, আমি নিজে বোঝার জন্য এগুলা করতেছি। তো বইয়ে যেগুলা উদাহরণ আছে সেগুলা, এখন এই প্যাটার্নগুলাই মার্কেটে রিপিট হয়। তোদের কাজ হচ্ছিল মার্কেটে এই প্যাটার্নগুলো খোঁজা, মানে যে যে ভিডিও দেখতেছিস বা আমি নিজে যখন এই ভিডিওগুলো সামারি দেখবো, তো একটা কোম্পানি দেখি, এটা প্রাইমারি কোম্পানি মানে এটা একটা বড় লেভেলের কোম্পানি, আর এস মানে সেকেন্ডারি কোম্পানি। যখন 1937-এর হাই ছিল তখন 121 ছিল, $121 ছিল, পরে ওইটা ভাঙ্গা 5 বছরের মধ্যে অর্ধেক হয়ে গেছে 56। নেক্সট 4 বছরে আবার ডবল হয়েছে, ডবলের থেকে একটু কম হয়েছে 106। তারপরে 25 to 30% আবার ভেঙ্গা পড়ছে। তো বোঝা গেল আমেরিকান ক্যান পি প্রথমটা, ঠিক আছে, সেকেন্ডটা কোম্পানি আমেরিকান কার ফাউন্ডারি, ঠিক আছে, 71 ছিল। দেখ সেকেন্ড যেটা আনকমন স্টক বা সেকেন্ডারি স্টক, সেটা 71-এরটা 20-তে চলে যায়, মানে অলমোস্ট 71-এরটা 20, 7 14 25 75% ভ্যালু মোটামুটি কমে যায়, বা 70% ভ্যালু কমে যায়। আবার সেম প্যাটার্নটা রিপিট হয় 1946-এর মার্কেটে। দেখ যখন হাইস্ট প্রাইস ছিল 72, আবার
ভাঙ্গা 70% ভাঙ্গা 21। কিন্তু সেকেন্ডারি কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা আবার হয়, 23 টাকারটা মাত্র 3 টাকা হয়ে যায়, 34 টাকারটা 15 টাকা। এম কোলো টাইপ মানে ডি নম্বর চারটা যদি তোরা লক্ষ্য করিস, ই নম্বরে 37 টাকারটা যেটা প্রাইমারি কোম্পানি খুব কম ভাঙ্গে, 37 টাকারটা 28 টাকা মার্কেট লোতে, 63 টাকারটা 33 টাকা। বুঝা গেছে? তো প্রাইমারি আর সেকেন্ডারি মেন খেলা ওইখানেই। এক্সপিরিয়েন্স শো দ্যাট ফার্স্ট গেট। ওকে, যখন আমরা আমাদের এই অভিজ্ঞতা বলে সেরা সেরা স্টকগুলা বেশিরভাগ সময় বুল মার্কেটে এক্সট্রিমলি ওভার ভ্যালু থাকে। ওকে, অ্যানালিস্ট হ্যাভ ইন্ডিপেন্ডেন্স। ওকে, যেটা মার্কেট প্রাইস চলতেছে সেটার হিসাবে সবসময় ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত। অতিরিক্ত অপটিমিজমও ঢোকা উচিত না, অতিরিক্ত পেসিমিজমে মার্কেটে ঢোকা উচিত না। We should go where less prominent and strong issue where price fluctuation more wider. ওকে, তো আমরা সবসময় আনকমন স্টকে যাওয়া উচিত, মেন প্রাইমারি স্টকে যাওয়া উচিত না। সেকেন্ডারি স্টক এই সি নম্বরের এম ক্যান ফাউন্ডারিতে দেখ, 71 টাকারটা 20 টাকা হয়ে যায়, 72 টাকারটা আবার 21 টাকা হয়ে যায়। যদি আমরা 20-তে কিনা ওয়েট করি তাহলে সেটা 72-এ বিক্রি করতে পারবো। তো এই জন্য গ্রাহাম বলছে যে সেকেন্ডারি স্টকে যাওয়া উচিত। সেটা এতটা ফলো হয় না, এতটা পাওয়া যায় না, এতটা লোকে নোটিস করে না, কারণ অলরেডি নেগেটিভিটি থাকে ওই সেকেন্ডারি স্টকে। মোস্ট ইউজফুল অন প্রফিটেবল। ওকে, সব থেকে প্রফিটেবল তো সব থেকে প্রফিটেবল হয় যখন আমরা ওভার ভ্যালুয়েশন কখন চলতেছে আর আন্ডার ভ্যালুয়েশন কোনটা যখন চলতেছে সেটা ডিটেক্ট করতে পারি। কিন্তু বেশিরভাগ সময় ন্যাচারাল মোডে মার্কেট থাকে, না অতিরিক্ত ওভার ভ্যালু হয় না অতিরিক্ত আন্ডার ভ্যালু হয়। তো এই ন্যাচারাল মোডে আমাদের কি করা উচিত? তো মার্কেট প্রাইস আর সেন্ট্রাল ভ্যালুর মধ্যে একটা রিলেশনশিপ আছে, সেটা বাই করা উচিত। মানে মার্কেট প্রাইসটা প্র্যাকটিক্যাল আর ইনডাইরেক্ট হয়। প্র্যাকটিক্যাল মানে কি, স্পেকুলেটিভ ফ্যাক্টরগুলো বেশি কাজ করে, ইনডাইরেক্ট মানে মানুষের সেন্টিমেন্ট বেশি কাজ করে। ইন আদার ওয়ার্ডস মার্কেট প্রাইস ইজ নট ওয়েটিং। ঠিক আছে, মার্কেট প্রাইস পুরো লজিক হিসাবে কাজ করে না, যে প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকটা হিসাবে ডিফাইন হচ্ছে, যেরকম ইকুইলিব্রিয়ামের কথা কয় ইকোনমিক্সে। কিন্তু এটা মানুষের ইমোশন আর একটুখানি রিজনের উপর কাজ করে। এই জন্য অ্যানোমালি খোঁজা উচিত। কিভাবে মার্কেট প্রাইস ডিটারমাইন হয়? এই ছবির দ্বারা। মার্কেট ফ্যাক্টর থাকে কয়েকটা, টেকনিক্যাল, ম্যানুপুলেটিভ, সাইকোলজিক্যাল। ফিউচার ভ্যালু ফ্যাক্টর থাকে, ম্যানেজমেন্ট, রেপুটেশন, কম্পারেটিভ কন্ডিশন, প্রসপেক্ট, পসিবল প্রবাবল চেঞ্জেস ইন ভলিউম, প্রাইস আর কস্ট। আর ইন্ট্রিনসিক ভ্যালু থাকে কি কি, আর্নিং, ডিভিডেন্ড, অ্যাসেট, ক্যাপিটাল স্ট্রাকচার, টার্মস অফ দ্য ইস্যু অ্যান্ড আদার। এই ইন্ট্রিনসিক ভ্যালু ফ্যাক্টরগুলোকে আমরা মাস্টার করতে পারবো, আর অন্যান্য ভেরিয়েবলগুলো আমাদের কাছে নাই। অ্যাটিটিউড কি সেই ইস্যুটার প্রতি, বিড অ্যান্ড অফার সেই ইস্যুটার প্রতি, এইভাবে মার্কেট প্রাইস ডিটারমাইন হয়। এইটা মেন সেন্টারে কোনো শেয়ার প্রাইস ডিটারমাইনে। ওকে, সেম ছবিটাই এখানে। ওই যে একটা যারা একটু স্টক মার্কেট ঘাটাঘাটি করিস এই কোডটা শুনিস না, মার্কেট ইজ নট ওয়েটিং মেশিন বাট ইট ইজ ভোটিং মেশিন। যারা একটু এটা অ্যালগোরিদম যাতে শো করে, এই কোডটা বাফেটের আসবে, বাফেট এই কোডটা এখান থেকে নিছে। মানে মার্কেট ইকুইলিব্রিয়াম কোনোদিনও না, মার্কেট এর মেন কাজ অ্যানোমালি ফাইন্ড করা। এই সেন্ট্রাল ভ্যালুর কনসেপ্ট বাই করাই মেন কাজ। সেন্ট্রাল ভ্যালু মানে কি, প্রাইস খুব উপরে যাচ্ছে খুব নিচে যাচ্ছে, কিন্তু বছরের পর বছর একটা গ্রাফে থাকে, একটা মিডিয়ান ভ্যালুতে থাকে। এই সেকেন্ডারি লিডিং ইস্যুতে সেই ভেরিয়েশনটা কম, সেকেন্ডারি ইস্যুতে এই ভেরিয়েশনটা বেশি। এখন কোশ্চেন হচ্ছিল কেন সেকেন্ডারি ইস্যুতে ভেরিয়েশনটা এত বেশি কেন? অনেক ছোট ছোট কোম্পানি বড় কোম্পানিগুলো খায়া ফেলে। তো যখন দেশ ডিপ্রেশনে যায় এদের প্রফিট খুব বেশি কমে যায়, তো রিস্ক থাকে এই কোম্পানিগুলো ডুইবা না যাক, এই জন্য লোকে এগুলাতে বেশি ফোকাস রাখে না। ওকে, সেকেন্ড জিনিস হচ্ছে হলো আমরা সবসময় রিলায়েন্স, আদানি বা টাটা এগুলার খবর শুনতে থাকি। আজকে ভারতী এয়ারটেল ইলন মাস্কের স্টারলিংকের সাথে লিঙ্ক করছে, এই খবরটা ছড়ায় পড়ছে সব জায়গায়। কিন্তু একটা ছোট্ট কোম্পানির খবর আমাদের ব্রেনে আসে না, ব্রেনে ফ্যামিলিয়ারিটি হয় না।
তো এটা একটা কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে হলো ইনভেস্টমেন্ট ফান্ড। হ্যাঁ, একজনের কাছে 1000 কোটি টাকা তার ফান্ডে আছে, সে 5 কোটি টাকার কোম্পানিতে কিভাবে ইনভেস্ট করবে? মানে তার 5 কোটি টাকা মানে 0.5%। 10 কোটি 100 কোটি মানে তার 10%, 50 কোটি মানে 5%, হ্যাঁ 0.5%। সেটা যদি 10 গুণ বাড়ে, 5 কোটি কোম্পানি যদি 10 গুণ বাড়ে, তার কোনো কাজের না। বোঝা গেছে? তো আমাদের কি ফোকাস করা উচিত? আমাদের সেকেন্ডারি স্টকে ফোকাস রাখা উচিত। যখন সেটা অ্যাভারেজ প্রাইসের উপরে যায় বা একটু নর্মাল এক্সপেন্সিভ লাগে, তখন আমাদের একটু দূরে থাকা উচিত। এই কারণে বেশিরভাগ আইপিওগুলো যখন মার্কেট গরম থাকে তখন নামায়, আর আইপিওর রেজাল্ট জেনারেলি খারাপই বাইর হয়। ওকে, এই ভুলটা আমি করছি। যখন আমাদের লাগবে আন্ডার ভ্যালু সিচুয়েশন, মার্কেট হাই আছে, কারণ এই কথাটা কনফ্লিক্ট করে একটার সাথে, যে একদিকে কইছি ইনভেস্টমেন্ট গ্রেডে সবসময় ইনভেস্ট করা উচিত, আবার এক্সট্রিমলি হাইতে আন্ডার ভ্যালু সিচুয়েশনে উনি ইনভেস্ট করতে না বলছে। কারণ কি, যেগুলা যেগুলা সিকিউরিটিতে কেউ দেখতেছে না আর আমরা আন্ডার ভ্যালু ভাবতেছি, সেটা অলরেডি আরো 2-3 বছর আন্ডার ভ্যালু থাকতে পারে। ওকে, এটাই কারণ। তো মার্কেট লেভেল যতটাই হাই থাকুক, সবসময় কয়েকটা না কয়েকটা স্টক থাকবে যেটা আন্ডার ভ্যালু লেভেলে আইসেই পড়বে। এটা নেচারের মতো। সেই সময় আমাদের একটু হুঁশ রাখা উচিত। ফ্যাক্টর অফ মার্কেটেবিলিটি। ওকে, আমার কথা কই, একটা কোম্পানি আছে যেটাতে খুব আন্ডার ভ্যালু ছিল, 80 কি 90 টাকা ছিল, অ্যালকোহল কোম্পানি, 8-9 পিতে পাওয়া যাইতেছিল, সেটা 400 টাকা হয়ে গেছে, কিন্তু আমি কিনতে পারিনি। কেন? কারণ মিনিমাম শেয়ার 3000টা কেনা লাগবে। তো 3000 শেয়ারে যদি আমার 300 টাকা করে কামাই হইতো, ভালো একটা কামাই হইতো, কিন্তু বেসিক ক্যাপিটাল তখন ছিল না কেনার। তো এরকম অনেক হয়েছে, আমি দেখছি স্টকটা আন্ডার ভ্যালু কিনতে গেছি, অলরেডি বেচারি লোক নাই কেউ, কিনবো কি? তো স্টকটা আবার অনেক সময় বেচতে গেছি, কেনার কেউ লোক নাই। তো স্টকটা বিক্রি হইতেছে না কিনা যাচ্ছে, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। তো এইটার উপর কি ফোকাস দেওয়া উচিত কি দেওয়া উচিত না? গ্রাহাম কি বলে? গ্রাহাম এই ব্যাপারে দুইজনের উদাহরণ দেখি। একজনের জ্যাক, একজনের রবার্ট। জ্যাক বিলিভ করে যে ভাই আমি সঙ্গে সঙ্গে কিনবো, সঙ্গে সঙ্গে বেচবো। ওকে, ও প্রত্যেকদিন লক্ষ লক্ষ শেয়ার কেনে বেচে, প্রত্যেকদিন হেডলাইন পড়ে, প্রাইস দেখে। আর রবার্ট একটু ম্যাচুর জ্যাকের তুলনায়, ও এর লিকুইডিটিকে এত গুরুত্ব দেয় না। ওর কাছে কালকেই বেচে দিব সেইটা না, ও ভ্যালুতে ফোকাস রাখে। ওকে, জ্যাক কোনো একটা হাইপালা কোম্পানি কিনলো, ধরি ফ্ল্যাশ টেক নামে কোম্পানি, 10 মিলিয়ন শেয়ার কিনলো। সবাই এই কোম্পানিটাকে ভালোবাসতেছে, কারণ ও যে কোনো সময় বেচে দিতে পারবে, কিছু সময়ের মধ্যে ও এক্সিস্ট হয়ে যেতে পারবে। ওকে, কিন্তু সেই সময় একটা ব্যাড নিউজ হিট করলো, তখন জ্যাক দেখলো সবাই ওর মতো বেচতেছে, হুট কইরা 15% লস লেগে গেছে। জ্যাক অলরেডি আউট হয়ে গেল, কিন্তু 15% লস নিয়ে, কারণ ও বারবার ওই লিকুইডিটিতে ফোকাস রাখছিল। ওইদিকে রবার্ট একটা কোম্পানি, এভারসেফ ইন্স্যুরেন্স নামে একটা সলিড কোম্পানিতে ইনভেস্ট করছে, সেটার ভ্যালু দেখা ও 1000-10,000 শেয়ার ডেলি কিনছে। ওর 50 টাকা গড়ে শেয়ার পড়ছে, 6 মাস পরে এই 50 টাকার গড়ে যেটা পড়ছে সেটা কইমা 45 টাকা হয়েছে, কিন্তু তার পরের দিন টাকা লাগবে না, তো সে প্যানিক করে নাই। এখন যখন কোম্পানি ইনক্রিজ হয়েছে, তখন 50 টাকাটা 65 টাকা হয়ে গেছে। এখন সে যখন তখন বেচতে পারে, কারণ সে রেট ঠিকইতে রাখছিল, সে ফোকাস রাখে নাই লিকুইডিটিতে, সে ভ্যালু চুজ করছে আর জিতছে। সবসময় রিয়েল এস্টেট সঙ্গে সঙ্গে বেচা যায় না, এই কারণে রিয়েল এস্টেটে অনেকজনে কোটিপতি হয়েছে। কিন্তু রিয়েল এস্টেটে যদি দেখা যায় তো প্রত্যেকদিন প্রাইস এত কমতেছে এত বাড়তেছে, তো লোকে খুব ডিস্ট্র্যাক্ট হইতো। গ্রেট বিজনেস সঙ্গে সঙ্গে একদিনে তৈরি হয় না, একদিনে বিক্রিও করা যায় না। ওনারা বছরের পর বছর ওয়েট করে রাইট প্রাইস পাওয়ার জন্য। প্রাইভেট ইকুইটি মানে বেসিক জিনিস, আমাদের ভ্যালুতে ফোকাস দেওয়া উচিত, আমাদের প্রাইসে ফোকাস দেওয়া উচিত। এই না পরের দিন কিনবো পরের দিন বেচবো, ওই রকম তাড়াহুড়া করা উচিত না। যেগুলা হাই লিকুইডিটি স্টক, সেগুলা শর্ট টার্ম ট্রেডারদের অ্যাট্রাক্ট করে, এতে ভোলাটিলিটি খুব বেশি হয়ে যায়। মানে এতে আবার সুযোগও আছে, যখন ভাঙ্গা পড়ে একদম পুরো জঘন্য মার্কাভাবে ভাঙ্গা পড়ে। তো ওকে, তো আমাদের বারবার ভ্যালুতে ফোকাস রাখা উচিত, মার্কেটেবিলিটি ফোকাস রাখা উচিত না। গ্রাহাম এই চ্যাপ্টারে এই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বুঝাইছে। তো এটা সামারি যদি আমরা আসি,
প্রত্যেকদিন সিকিউরিটি প্রাইসে ফ্লাকচুয়েশন আসে, সেই ফ্লাকচুয়েশনগুলোই অপরচুনিটি তৈরি করে। আমরা কি করব না, ওয়াল্টার কাকাকে বুঝাইতেছে আমরা শর্ট টার্ম মার্কেট মুভমেন্টে ফোকাস রাখবো না, কোনো টাইমিংয়ে যাবো না, মেজর মাইনাস সুইং ছাড়া কোনো টাইমিং মার্কেট কোন দিকে যাচ্ছে সেটাতে না, কিন্তু আমরা অ্যানোমলি খুঁজবো। আমরা কি করব, কি করব, ইন রেগুলার স্টক মার্কেটের সাইকেল প্রাইম ইন্টারেস্ট আমাদের হওয়া উচিত, লো রেঞ্জ হাই রেঞ্জে আমরা সবসময় মার্ক করব। আন্ডার ভ্যালুয়েশন আর ওভার ভ্যালুয়েশনের এরিয়াগুলো ফোকাস রাখবো, সবসময় ওভার ভ্যালুয়েশনের থেকে দূরে রাখবো, তাহলে অলরেডি কাজটা হয়ে যাবে। বোথ স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি কমন স্টক জেনারেল ফর সেকেন্ড গ্রেড সিকিউরিটিস অ্যাজ ওয়েল। ওকে, আমরা সবসময় সেকেন্ডারি আর সেকেন্ড গ্রেড সিকিউরিটিতে দেখবো ওইখানে কোথায় ওভার ভ্যালুয়েশন আন্ডার ভ্যালুয়েশন হচ্ছে, কারণ ওইখানে বেশি অপরচুনিটি তৈরি হয়। ওয়েন মার্কেট ইজ নিউট্রাল যখন মার্কেট নিউট্রালে থাকবে, সেই এক্সট্রিম লেভেলে সাইকেলে যাবে না, তখন আমরা সেকেন্ডারি আন্ডার ভ্যালুয়েশনে ফোকাস রাখবো। ওকে, চলো। তো জানি অনেক ভুল হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু আশা করি আমার 100 নম্বর ভিডিও এর থেকে কয়েকশো গুণ বেশি ভালো হবে, কিন্তু তার জন্য আমার 99টা ভিডিও এরকম ভুল করতে করতে শিখে যাব। চলো রাখি, দেখা হচ্ছে পরেরটা।